আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ঐতিহাসিক নির্বাচনের কোনো আমেজ নেই, উল্টো নিরাপত্তার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চিন্তিত সরকার। সরকারের মিত্রদের খুশি রেখে কতটুকু দায়িত্ব পালন করতে পারবে তা নিয়ে চিন্তিত পুরো পুলিশ বাহিনী। আর সরকারের মিত্রদের ঘুম হারাম হয়ে যাচ্ছে জোট আর আসন ভাগাভাগি নিয়ে। সরকার, প্রশাসন আর সরকারি মিত্রদের এসব চিন্তা দৃশ্যমান। এসব নিয়ে নিয়মিত গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে। তবে পর্দার আড়ালে সরকারের যমুনার যে চিন্তা, সেটি একেবারে ভিন্ন কিছু নিয়ে, যারা মাঠে নেই তাদেরকে নিয়ে। মাঠে না থেকেও সরকারের চিন্তা বাড়াচ্ছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। চিন্তা বেড়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের মার্কিন সফরের পর। সূত্রগুলো বলছে, আওয়ামী লীগকে ফেরানোর প্রক্রিয়া নিয়ে কাজ করতে গত মে মাসে বিদেশিরা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের সুপারিশ করেছিল। সেজন্য সরকারের আইন উপদেষ্টা ও সাবেক প্রধান বিচারপতি দক্ষিণ আফ্রিকা সফরও করেছেন। সে চিন্তায় কেন ভাটা পড়েছে সে বিষয়ে জানতে চেয়েছে আমেরিকা সহ বেশ কয়েকটি দেশ। সাথে যোগ হয়েছে আরো বেশ কয়েকটি দেশ এবং সংস্থার পক্ষ থেকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের চাপ। আবার গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা হলো, নির্বাচনের মাঠ থেকে আওয়ামী লীগকে পুরোপুরি বাইরে রাখায় সহিংসতা আর বিশৃঙ্খলা বেড়ে যেতে পারে বহুগুণে, যেটি সামাল দেয়া অসম্ভব হয়ে পড়তে পারে। সাথে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বাড়লে বিদেশিদের প্রশ্নের মুখে পড়তে হতে পারে সরকারকে। গোয়েন্দা সূত্রগুলো বলছে, নির্বাচনের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা কর্মীরা 18ই জানুয়ারির পর ব্যাপকভাবে সক্রিয় হতে পারে। এমন পরিস্থিতিতে দেশে ও বিদেশে নানা তরফ থেকে আওয়ামী লীগকে নিয়ে আসা নানামুখী চাপ নিয়ে এখন সরকারকে ভাবতে হচ্ছে। অন্যদিকে সরকারের 3 মিত্রই চিন্তিত কিভাবে আওয়ামী লীগের ভোটগুলো নিজেদের বাক্সে আনা যায়। বলা যায়, মাঠে না থেকে মাঠের অনেকখানি দখলে রেখেছে আওয়ামী লীগ। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সবচেয়ে বড় দরকার শক্তিশালী আইন শৃঙ্খলা বাহিনী। কিন্তু গণমাধ্যমের খবর হলো, ভোটকে ভয় পাচ্ছে পুলিশ। ভোটের দিন স্বাধীন ও চাপ মুক্তভাবে দায়িত্ব পালন করা যাবে কিনা তা নিয়ে বাহিনীর ভেতরে সৃষ্টি হয়েছে এক ধরনের ভীতি, শঙ্কা। পুলিশের শীর্ষ কর্মকর্তাদের আশঙ্কা, মাঠ পর্যায়ে রাজনৈতিক ও অন্যান্য চাপের কারণে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন বাধাগ্রস্ত হতে পারে। সে কারণে নির্বাচনের দিন আইন অনুযায়ী স্বাধীনভাবে দায়িত্ব পালনে সরকারের কাছ থেকে নিশ্চয়তা চায় পুলিশ। আবার প্রতিদিনই খুন আর সন্ত্রাসী ঘটনা ঘটছে, যা নিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিয়ে জনমনে আছে আতঙ্ক। বিশেষ করে সরকারের মিত্ররা গত 17 মাসে পুলিশের উপর যে পরিমাণ মব সন্ত্রাস চালিয়েছে তা নিয়ে চিন্তিত সরকার। অবশ্য সরকারের মিত্ররা আপাতত ব্যস্ত নিজেদের ঘোষিত জোটের ভাঙ্গন ঠেকাতে। ইসলামী ভোট একই বাক্সে আনার ঘোষণা দিয়ে জামাত ইসলামী সহ 8টি দল জোটের ঘোষণা দিয়েছিল। পরে সে জোটে যোগ দেয় সরকারি কিংস পার্টি, এনসিপি, এবি পার্টি ও এলডিপি। এনসিপির যোগ দেওয়ার পরে আসন ভাগাভাগি নিয়ে শুরু হয় জোটের বিবাদ। আসন ভাগাভাগি নিয়ে এই 11 দলীয় জোট যৌথ ঘোষণা দেওয়ার কথা থাকলেও তা ভেস্তে গেছে। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, জামাত ইসলামীর সঙ্গে আসন সমঝোতা যখন জটিলতায়, তখন নতুন জোটের ইঙ্গিত দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান। গাজী আতাউর রহমান বলেন, 20 জানুয়ারি হলো মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। নির্বাচন হলো ফেব্রুয়ারির 12 তারিখ। ফেব্রুয়ারির 12 তারিখের আগ পর্যন্ত যে কোনো কিছু ঘটতে পারে। একাধিক গণমাধ্যমের খবর বলা হয়েছে, জামাত ইসলামী নিজেদের জন্য 109টি আসন রেখে মিত্রদের জন্য 110টি ছেড়ে দিতে চায়। সেখানে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন 50টি আসন চাইছে, কিন্তু জামাত 40টির বেশি আসন ছাড়তে রাজি নয়। সমস্যা আছে মাওলানা মামুনুল হকের সাথেও। আশঙ্কা দেখা দিয়েছে, আসন সমঝোতা না হলে এই জোট থেকে জামাত ছাড়া বেশিরভাগ ইসলামিক দল বেরিয়ে যেতে পারে। দর্শক, এইসব দৃশ্যমান চিন্তার বাইরে সরকারকে সামাল দিতে হচ্ছে অদৃশ্যমান একটি বিষয়কে। সেটি হলো কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের চাপ। গত বছরের 12ই মেতে সরকারের নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা, দলটি যদি নিষিদ্ধ থাকে তাহলে তার ভোটাররা কি করবে, এসব নিয়ে বহু আলোচনা হয়েছে। সবশেষ বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানিয়েছেন 4 ব্রিটিশ এমপি। তারা বলেছেন, সব দলের অংশগ্রহণ না থাকলে কোনো নির্বাচনকে গণতান্ত্রিক বলা যায় না। হাউস অব কমন্সের 4 এমপি হলেন বব ব্ল্যাকম্যান, জিম শ্যানন, জেস আতওয়াল এবং ক্রিস ল। বিবৃতিতে তারা বলেন, ফেব্রুয়ারি নির্বাচনের অপেক্ষায় থাকা বাংলাদেশ গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে।
কিন্তু এমন পরিস্থিতিতে ব্যাপক জনসমর্থন থাকা রাজনৈতিক দলগুলোর উপর বর্তমানে নিষেধাজ্ঞা রয়েছে। এক্ষেত্রে জাতিসংঘের পাশাপাশি যুক্তরাজ্য বাংলাদেশের দীর্ঘদিনের মিত্রদের পরামর্শ উপেক্ষা করা হয়েছে। এই 4 ব্রিটিশ এমপি বলেছেন, মুক্ত, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে বাংলাদেশের লাখ লাখ সাধারণ নাগরিক ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন এবং তারা ভোট দিতেই যাবেন না। বিবৃতিতে বলা হয়, সব প্রধান রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া অনুষ্ঠিত কোনো নির্বাচনকে গণতান্ত্রিক বলা যায় না। বাংলাদেশের ভোটারদের উপর এমন বিধিনিষেধ আরোপ করা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার উচিত হয়নি, যারা কিনা নিজেরাই অনির্বাচিত। দর্শক, এর আগে ব্রিটিশ, আমেরিকান ও অস্ট্রেলিয়ান সংসদ সদস্যরা এমন চিঠি দিলেও অধ্যাপক ইউনূস তার আগের অবস্থানে অনড় ছিলেন। যে অবস্থানটি তিনি প্রকাশ করেছিলেন 2024 সালের 30 অক্টোবর। ওই দিন ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ কোনো স্থান পাবে না বাংলাদেশে। তবে একাধিক সূত্রে জানা গেছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের আমেরিকা সফর অধ্যাপক ইউনূস ও তার পরিষদকে চিন্তায় ফেলেছে। 8 থেকে 12 জানুয়ারি আমেরিকা সফর করেন খলিলুর রহমান। সেখানে অ্যালিস্টার হুকার ও পল কাপুর সহ তিনি বেশ কয়েকজন মার্কিন শীর্ষস্থানীয় কর্মকর্তার সাথে বৈঠক করেন। জানা গেছে, সেসব বৈঠকে মার্কিনীদের পক্ষ থেকে 7টি বিষয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নজরে আনা হয়। সেই 7 বিষয়ের মধ্যে একটি হলো আওয়ামী লীগ ও সামনে নির্বাচন। জানা গেছে, ওই বৈঠকে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের বিষয়টি আলোচনায় উঠে আসে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিষয়। খলিলুর রহমানের পক্ষ থেকে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার বিষয়টি জানানো হলে মার্কিন কর্মকর্তা প্রত্যুত্তরে বাংলাদেশের 17টি জঙ্গি সংগঠনের সদস্যদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না সে বিষয়ে জানতে চাওয়া হয়। প্রশ্ন রাখা হয়, জেলপলাতক জঙ্গি সংগঠনের নেতারা প্রকাশ্যে কর্মকাণ্ড চালাচ্ছে কিভাবে। দর্শক, গত বছরের মে মাসে বিদেশি বেশ কয়েকটি দেশ ও সংস্থার পক্ষ থেকে সরকারকে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল। 10 মে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন, এই কমিশন গঠন করবে সরকার। পৃথিবীর বিভিন্ন দেশে এ ধরনের কমিশন গঠন করার জন্য দক্ষিণ আফ্রিকার কথা স্মরণ করা হয়। কারণ 1995 সালে সর্বজন শ্রদ্ধেয় আর্চ বিশপ ডেসমন্ড তুতুর নেতৃত্বে সেখানে যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করা হয়, তার অনুসৃত প্রক্রিয়া, পদ্ধতি, বিধিবিধান সবই আদর্শ ও অনুসরণযোগ্য বলে সারা পৃথিবীতে মান্যতা পেয়েছে। এরপর কিভাবে এই কমিশন গঠন করা যায় সে অভিজ্ঞতা নিতে দক্ষিণ আফ্রিকায় যান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। কিন্তু সফর থেকে ফিরে তাদের সে পথে আর আগাতে দেখা যায়নি। অবশ্য তার আগেই বিদেশিদের চাপ সামলানোর জন্য অধ্যাপক ইউনূস কয়েকটি বিদেশি মিডিয়াকে সাক্ষাৎকার দিয়ে বলেন, আওয়ামী লীগ নির্বাচন করবে কি না সেটি তাদের সিদ্ধান্ত নিতে হবে। এরপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, তার দল নির্বাচনে অংশ নিতে চায়। 13 জানুয়ারি সন্ধ্যায় অধ্যাপক ইউনূসের সাথে দেখা করেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দায়িত্ব পালন করে যুক্তরাষ্ট্রের 2 সাবেক জ্যেষ্ঠ কূটনৈতিক অ্যালবার্ট গম্বিস ও মার্স্টান। তারা আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের বিষয়ে জিজ্ঞাসা করেন। অধ্যাপক ইউনূস অবশ্য বলেছেন, এই কমিশন করা যেতে পারে, তবে এখন নয়। এটি না করার দায়ভার তিনি চাপিয়েছেন আওয়ামী লীগের উপর, কারণ আওয়ামী লীগ এখনো ক্ষমা চায়নি। সূত্রগুলো বলছে, খলিলুর রহমানের সাথে বৈঠকে মার্কিন কর্মকর্তারা অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে ব্যাপক অসন্তুষ্টির কথা জানিয়েছেন। বিশেষ করে সরকার সমর্থকদের মব সন্ত্রাসের কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সরকারকে পরোক্ষভাবে দায়ী করা হয়। সাথে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টিও আলোচনায় উঠে আসে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের নির্বাচনের গ্রহণযোগ্যতা বিরাট প্রশ্নের মুখে পড়তে পারে বলে জানান মার্কিন কর্মকর্তারা। খলিলুর রহমানের ওই সফরের পর থেকে অধ্যাপক ইউনূস ও তার পরিষদের চিন্তা অনেকখানি বেড়েছে। বিশেষ করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি কূটনীতিকদের যে টুইস্ট গ্রুপ, সেটির কর্তৃত্ব অনেকখানি ব্রিটিশ ও মার্কিনীদের হাতে। আবার ভারতের পক্ষ থেকেও অনেক দিন ধরে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলা হচ্ছে। ফলে শেষ পর্যন্ত ঐতিহাসিক নির্বাচন নিয়ে বিদেশিদের সমর্থন যদি পাওয়া না যায়, সেটি নোবেল বিজয়ী ইউনূসের জন্য একটা বড় ধাক্কা। এমন চিন্তার সাথে যোগ হয়েছে গোয়েন্দাদের আশঙ্কা। গোয়েন্দা রিপোর্টগুলো বলছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ 18 জানুয়ারির পর থেকে মাঠে নামতে পারে। বিশেষ করে আগের মতো জটিকা মিছিল শুরু করলে জনমনে ভোট নিয়ে শঙ্কা আরো বাড়তে পারে। অন্যদিকে সরকারের মিত্রদের চিন্তা আওয়ামী লীগের ভোট ব্যাংক নিয়ে। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, বাংলাদেশের 2026 সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ভোট ব্যাংক একটা বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করেন মাঠ পর্যায়ের সম্ভাব্য প্রার্থীদের অনেকেই। দল হিসেবে আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাকার সম্ভাবনায় নৌকার সমর্থক ভোটারদের আকৃষ্ট করতে বিভিন্ন দলের মাঠ পর্যায়ের
জোর তৎপরতা দৃশ্যমান হচ্ছে। এজন্য স্থানীয় পর্যায়ে নৌকার সমর্থকদের নিরাপত্তার আশ্বাস, মামলা, হামলা ও হয়রানি থেকে রক্ষার ও নানা রকম প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করায় আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে দলটির ভোটারদের সমর্থন আদায়ে নানা কৌশল ও তৎপরতা দেখা যাচ্ছে প্রধান রাজনৈতিক দলগুলোর মাঠ পর্যায়ের প্রার্থীদের। এরই মধ্যে আওয়ামী লীগকে নিয়ে জামাত ও বিএনপি নেতাদের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছে। দর্শক, যমুনা ও তার মিত্রদের এমন নানামুখী চিন্তা ও চিন্তার পরিধি সামনের দিনগুলোতে আরো বাড়বে এমন আভাসই দিচ্ছে একাধিক সূত্র। এখন দেখা যাক ম্যাজিক ম্যান ইউনূস কিভাবে এসব চাপ সামাল দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশে আমেরিকার নতুন রাষ্ট্রদূত জানুয়ারি মাসে 12 তারিখে সন্ধ্যাবেলায় তিনি কাজে যোগ দিয়েছেন। তিনি বাংলাদেশ হওয়ার পরে যে রাষ্ট্রদূত হলেন, ক্রমানুসারে তার অবস্থান 18তম। তো ব্রেন্ট ক্রিস্টেন সেন, আবার বলি ব্রেন্ট ক্রিস্টেন সেন, নামটা অনেক সুন্দর না? পিটার হাসের চেয়েও স্ট্রং। ব্রেন্ট মানে এক ধরনের দৃঢ়তা আছে। ক্রিস্টেন সেন, সায়কারের সে না, ক্রিস্টেন সেন, মানে নামেই অনেক কিছু বুঝিয়ে দেয়। যারা তাকে চিনেন, ঘনিষ্ঠভাবে চিনেন, যখন তিনি 2019 সন থেকে 21 সন, প্রায় 3 বছর বাংলাদেশে এর আগে কাজ করে গেছেন, এখানে বাংলাদেশের যে ইকোনমিক বিষয়গুলো এবং রাজনৈতিক বিষয়গুলো, পলিটিক্যাল অ্যাফেয়ার্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাফেয়ার্স, আমেরিকান সরকারের এই দুটি বিষয় তিনি বাংলাদেশে যখন দায়িত্ব পালন করেছিলেন 2019 থেকে 21 সন পর্যন্ত, ওই সময়টিতে তিনি বাংলাদেশে এই দায়িত্ব পালন করতে গিয়ে যত রকম কর্পোরেট হাউস আছে, ব্যবসা বাণিজ্যের যত মেগা স্টার আছে, সবার সঙ্গে তার ওঠা বসা আছে। সরকারের ভিতরে বাইরে সবাইকে তিনি চিনেন। আর একই সঙ্গে যেহেতু তিনি রাজনীতির বিষয়াদিও দেখতেন, পলিটিক্যাল অ্যাফেয়ার্স, তো এই কারণে বাংলাদেশের যত রাজনীতিবিদ আছেন, প্রথম শ্রেণীর রাজনীতিবিদ, প্রায় সবার সঙ্গে তার একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং এখনও আছে। তো যারা ব্যক্তিগতভাবে তাকে চিনেন, তারা খুব ভালো করে জানেন যে তার মেধা, তার যোগ্যতা এবং তার গ্রহণযোগ্যতা, তার দৃঢ়তা, তার যে ব্যক্তিত্ব, এটা অতীতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সকল আলোচিত রাষ্ট্রদূত যারা ছিলেন তাদের থেকে একেবারে আলাদা, সম্পূর্ণ আলাদা। সেক্ষেত্রে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় যিনি বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স ছিলেন, অনেকটা তার সঙ্গে তুলনা করতে পারেন। এর বাইরে পিটার ডি হাস, উইলিয়াম বি মাইলাম, কিংবা ধরুন সেই ড্যান ডব্লিউ মজিনা বা মার্শাল বার্নিকাট বুম, এই মানুষগুলোদের সাথে যদি তুলনা করেন, তারা অনেকটা লিবারেল, একেবারে সাধারণ একজন রাষ্ট্রদূতের মতো। কিন্তু এই ভদ্রলোক যিনি আসতেছেন বা এসছেন, সেটা হলো ব্রেন্ট ক্রিস্টেন সেন। তার ভিতরে যে লিডারশিপ কোয়ালিটিটা, ব্যক্তিত্বটা, লেখাপড়া এবং বাংলাদেশ সম্পর্কে তার যে স্টাডি, এটা অতীতের যে কোনো রাষ্ট্রদূতের চাইতে বেশি। 2 নম্বর হলো যে তিনি এখানে যে সময়টাতে ছিলেন, আওয়ামী লীগ জমানাতে আমেরিকার সাথে তার অনেকগুলো বড় বড় ডিল তিনি করেছিলেন, পলিটিক্যাল এবং ইকোনমিক্যাল। আর সে সকল ডিলের মধ্যে কেবল যে মাত্র সরাসরি আমেরিকার বাংলাদেশের ব্যবসায়িক বিষয়াদি ছিল তা নয়। আমেরিকার যে সকল বন্ধু রাষ্ট্র আছে, যাদের সঙ্গে আমেরিকার খুব ভালো ব্যবসা বাণিজ্য চলছে, তো সেই সকল ব্যবসা বাণিজ্যগুলো করা আর পলিটিক্যাল বিষয়াদি করা এবং চীনের সঙ্গে বাংলাদেশের একটা ব্যারিকেড তৈরি করার ক্ষেত্রে তিনি শতভাগ সফল হয়েছিলেন ওই সময়টিতে। 2019 থেকে 21 পর্যন্ত তার ওই জমানাতে চীন শত চেষ্টা করেও শেখ হাসিনার ধারের কাছে যেতে পারেনি। 2 নম্বর হলো যেটা ড্যান ডব্লিউ মজিনার সময়টিতে রাষ্ট্রদূত পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যে একটা খারাপ সম্পর্ক হয়েছিল শেখ হাসিনার, সেই সম্পর্কটাকে তিনি এই সময়টাতে নিউট্রাল করে ফেলেছিলেন, একেবারে নিউট্রাল করে ফেলেছিলেন। এবং আওয়ামী লীগের যত লোকজন আছে, যারা শীর্ষ পর্যায়ের লোকজন আছে, মোরালেস সবার সঙ্গে তার একটা ভালো সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক। আপনার পররাষ্ট্রমন্ত্রী সাবেক ডক্টর মোমেন তার একটি সাক্ষাৎকার দেখেছেন, এবং সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে ব্রেন্ট ক্রিস্টেন সেন তার খুব ঘনিষ্ঠ বন্ধু, তার সঙ্গে তার পৈতৃক বাড়িতে, সিলেটের গ্রামের বাড়িতে তিনি বেড়াতে গেছেন যখন তিনি বাংলাদেশে দায়িত্বরত ছিলেন। এভাবে বহু মানুষের সঙ্গে তার সম্পর্ক আছে। তো এখন এই যে তার যে আগমন, সেই আগমন নিয়ে এত আলোচনা হচ্ছে কেন? প্রথম আলোচনা হচ্ছে যে
মার্কিন যুক্তরাষ্ট্রের যে সরকার পরিবর্তন হয়েছে, ডোনাল্ড ট্রাম্প, তো সেই ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের ব্যাপারে আসলে কী ধরনের তার পররাষ্ট্রনীতি হবে, কী ধরনের সিদ্ধান্ত হবে, এটা রিপ্রেজেন্ট করার মতো রাষ্ট্রদূত তিনি খুঁজছিলেন। এবং আপনারা জানেন যে আমেরিকাতে এই রাষ্ট্রদূত পর্যায়ের লোকগুলো 100% পলিটিক্যাল হয়। আগে যারা ছিলেন জো বাইডেনের জামানাতে, পিটার ডিহাস, তিনি তার সরকারকে রিপ্রেজেন্ট করতেন। তো ফলে ওরকম মনের মতো রাষ্ট্রদূত না পাওয়ার কারণে এই গত সেই ডোনাল্ড ট্রাম্প আসার পরে যে সুদীর্ঘ সময় এখানে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত দিয়ে চালানো হয়েছে, চার্জ দ্য অ্যাফেয়ার্স, তাদেরকে দিয়ে চালানো হয়েছে। তো ফলে আমরা মার্কিন নীতি, আমেরিকা যে এই মুহূর্তে ডক্টর ইউনূস সম্পর্কে কী চিন্তা করে, বিএনপি সম্পর্কে কী চিন্তা করে, তারেক রহমান সাহেব সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের ধারণা কী, বা শেখ হাসিনা সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প কী চান, এই কাজের যে একটা বাস্তব প্রতিফলন, এই প্রতিফলনটি আমরা এই গত 17 মাসে দেখতে পাইনি। এমনকি মিস্টার ডোনাল্ড ট্রাম্প ডক্টর মোহাম্মদ ইউনূসকে কতটুকু ভালোবাসেন, কতটুকু ঘৃণা করেন, কতটুকু আপহোল্ড করবেন, বা তার পিছনে কতটুকু লাগবেন, এই কাজটি যিনি অন বিহাফ অফ ডোনাল্ড ট্রাম্প যিনি করবেন, তিনি এই ব্রেন্ট ক্রিস্টেনসেন। এই কারণে তাকে নিয়ে খুব আলোচনা হচ্ছে, ভীষণ রকম আলোচনা হচ্ছে। আর এই কাজটি করার জন্য তার যে এই মুহূর্তে তার হ্যান্ডসকে যেভাবে শক্তিশালী করা হয়েছে, আগে পিটার ডিহাসের জমানাতে বা জো বাইডেনের জমানাতে ঢাকার মার্কিন রাষ্ট্রদূত একেবারে সরাসরি তাকে রিপোর্ট করতে হতো সেই ডুয়েল ওয়েতে, প্রথমত দিল্লির কাছে। আর মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়া বিষয়ক যে ডেস্ক রয়েছে তার প্রধান ছিলেন মিস্টার ডোনাল্ড লু, তার সঙ্গে। এর বাইরে তার কোনো যোগাযোগ ছিল না। কিন্তু দিস জেন্টলম্যান, উনি প্রথমত যে ওনার যিনি প্রতিরক্ষা মন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের, এবং যিনি পররাষ্ট্রমন্ত্রী এবং স্বয়ং ডোনাল্ড ট্রাম্প, এই তিনজনের সঙ্গে তার একটা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। আর বাংলাদেশের যে প্রেক্ষাপট, বিভিন্ন কারণে এই তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, অর্থাৎ মার্কিন ভাইস প্রেসিডেন্ট, মার্কিন প্রেসিডেন্ট, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, এই তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বিভিন্ন কারণে ব্যক্তিগতভাবে ইন্টারেস্টেড, ইনভলভ। যেমন মোদির সঙ্গে, নরেন্দ্র মোদির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত বন্ধুত্ব এবং শত্রুতা, এর সঙ্গে ট্রাম্প এবং ট্রাম্প পরিবার জড়িত। এবং এর সঙ্গে ব্যবসা বাণিজ্য, আদানি, আদভানি, তারপরে শেষে হিন্দুজা, এরপরে আম্বানি, এই পরিবারগুলো জড়িত। এবং এরা এখন মার্কিন সরকারের পক্ষে কাজ করছে, মানে ব্যবসায়িক গ্রুপগুলো কাজ করছে এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কাজ করছে। অবাক করা বিষয় যে আদানিকে তিনি তুলেছেন, তারা এখন মার্কিন সরকারের পক্ষে কাজ করছে। এই বিষয়গুলো সরাসরি ডোনাল্ড ট্রাম্প নিজে হ্যান্ডেল করছেন। বার্মা অ্যাক্ট, অর্থাৎ মায়ানমারের সাথে রোহিঙ্গাদের সাথে যে সমস্যা, এটাও তাকে ভাবিয়ে তুলেছে। চীনের সাথে এই মুহূর্তে তার যে সমস্যা, সেই সমস্যার কারণে বাংলাদেশের ব্যাপারে মিস্টার ডোনাল্ড ট্রাম্প সরাসরি যেভাবে ইন্টারেস্ট দেখাচ্ছেন, ইতিপূর্বে এই দেশকে নিয়ে কোনো মার্কিন প্রেসিডেন্ট সরাসরি এভাবে হ্যান্ডেল করেননি। থার্ডলি, বাংলাদেশের কোনো পলিটিশিয়ানের সাথে কোনো মার্কিন প্রেসিডেন্টের পারিবারিক সম্পর্ক হয়নি, যেটি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক আছে, পারিবারিক সম্পর্ক। দ্বিতীয়ত, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাকে বলা হয় কোনো লোক কখনো বসেনি যার সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত শত্রুতা, ঈর্ষা, ক্ষোভ ছিল, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ডোনাল্ড ট্রাম্পের আছে। এবং তিনি যে ওই যে একটা মাইক্রো ক্রেডিটের একটা লোক আছে না, মাইক্রো ক্রেডিট, ক্ষুদ্র ঋণের যে একটা গায়কের গা রস্যই GUI, গাই, এভাবে তিনি একটা তাচ্ছিল্য করার চেষ্টা করেছেন। এইরকম আপনি অতীতে কোনো দিন বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে নিয়ে মার্কিন প্রেসিডেন্টের মতো পর্যায় থেকে এই ধরনের মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, তারপর সে টিপ্পণী কাটা, এই ধরনের কখনো ঘটেনি। তাহলে বোঝার চেষ্টা করুন যে একদিকে আওয়ামী লীগের সঙ্গে, আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে এই বর্তমান রাষ্ট্রদূতের সম্পর্ক, তার অভিজ্ঞতা, তার দৃঢ়তা, অতীতে তার সফলতা, নতুন সরকারের বাংলাদেশ সম্পর্কে তার পলিসির পরিবর্তন, আর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে রসায়ন, সেই সব কিছু মিলিয়ে এই নতুন যে রাষ্ট্রদূতের যে আগমন, উনি যেদিন থেকে মনোনয়ন পেয়েছেন, তার নামটা উচ্চারিত হচ্ছে, সেই দিন থেকে আমাদের যে কূটনীতির মহল, যারা আমেরিকা বাংলাদেশ সম্পর্ক বোঝেন, আমেরিকা, রাশিয়া এবং ভারতের সম্পর্কটা বোঝেন, এবং এই মুহূর্তে বাংলাদেশে আমেরিকার যে ইন্টারেস্টগুলো যারা কাউন্ট করতে পারেন, তারা সবাই এই 12ই ফেব্রুয়ারি নির্বাচন, তারপর হানা ভোট,
এনসিপি জামাত কি করলো, জামাতের সঙ্গে এনসিপির ঐক্য হলো কি হলো না, বিএনপির কে মনোনয়ন পেলো কি পেলো না, তারেক রহমান সাহেব দেশে এলেন কি এলেন না, এই টোটাল বিষয়গুলোর চাইতে যারা ডিপ্লোম্যাটিক এক্সপার্ট ইন বাংলাদেশ তাদের কাছে এই মার্কিন রাষ্ট্রদূতের বাংলাদেশে নিয়োগ এবং তার আগমন অনেক গুরুত্বপূর্ণ। এবং তিনি এসেছেন 12 তারিখে, জানুয়ারি 12 তারিখে। আসার পর দিন থেকেই সর্বস্তরে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তাদের মধ্যে একটা খুশির বন্যা বয়ে গেছে। এবং এই গত কয়েকদিনে আপনি তৃণমূলে এমন কিছু ঘটনা ঘটেছে, বিভিন্ন কোর্টে কাছারিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে, দিল্লিতে, তারপর আমেরিকাতে, সব জায়গাতেই আপনি দেখবেন যে মানে প্রত্যেকটা আওয়ামী লীগের লোকজনের চোখে মুখে একটা পূর্ণিমার চাঁদের আভা চলে আসছে। এই ধারাবাহিকতায় এই প্রথম ডক্টর মোমেন তিনি পাবলিকলি একটা সাক্ষাৎকার দিলেন এবং তার সেই সাক্ষাৎকারের প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য এটা রীতিমতো ভাইরাল হয়ে কোটি কোটি মানুষের মধ্যে রীতিমতো চমক তৈরি করে ফেলেছে। প্রবাসী সাংবাদিক সুলতানা রহমান একসময় বাংলাদেশে খুব নামকরা সাংবাদিক ছিলেন, তার যে পডকাস্ট সেখানে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন এখন এটা টক অফ দ্য কান্ট্রি, ভাইরাল। এবং যখনই তিনি কথাবার্তা বলছেন আপনি দেখেন মোমেন সাহেব তার কথাবার্তার মধ্যে, তার চেহারার মধ্যে আপনি দেখবেন যে তার আত্মবিশ্বাস কোন পর্যায়ে। এবং তিনি এই বর্তমান রাষ্ট্রদূত সম্পর্কে খোলামেলা যে কথাগুলো বলেছেন সেই খোলামেলা কথাবার্তার মধ্যে আপনি কি কোনো ইঙ্গিত পেলেন নাকি পেলেন না? আমার কাছে কিন্তু বিষয়টি মনে হচ্ছে যে উনি আসার পরে যে রাজনীতির যেটা স্বাভাবিক স্রোত বা গতিধারা এটা পরিবর্তিত হবে, নতুন কিছু দেখতে পাবেন, নতুন কিছু শুনতে পাবেন। মহান আল্লাহ আমাদের সবার কল্যাণ। আজকে একটি গুরুত্বপূর্ণ কথা আপনারা দেখেছেন পত্রিকায় যে আমেরিকার মতো একটি রাষ্ট্র বাংলাদেশের অভিবাসন স্থগিত করে দিয়েছে, অর্থাৎ আপাতত বন্ধ। ভবিষ্যতে খুলবে কিনা, ডোনাল্ড ট্রাম্পের যে 3 বছর সময়, এই 3 বছর সময়ের মধ্যে খুলবে কিনা সেটা সন্দেহ আছে। তাহলে দেখেন যে বাংলাদেশের মানুষ ডিবির জন্য কি পরিমাণে পাগল ছিল সারা বাংলার মানুষ সেটা আপনারা জানেন। এখন যদি বাংলাদেশের অভিবাসন বন্ধ থাকে, ডিবি আর OP1 এইসব দিয়ে তো আর কাজ হবে না। বাংলাদেশের মানুষ যারা আমেরিকাতে সেটেল হন তারা তাদের মাতা পিতাকে নিতে পারেন, তাদের ভাই নিতে পারেন, বোনও নিতে পারেন, অর্থাৎ একটা দূরবর্তী সময়ে আস্তে আস্তে ফ্যামিলি রিইউনিয়ন করতে পারেন। কিন্তু এই মুহূর্তে এসে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন যে 75টি রাষ্ট্রের সাথে বাংলাদেশকেও জুড়ে দিলেন। পৃথিবীর অনেক দেশ আছে যাদের জনসংখ্যা বাংলাদেশের একটি থানা বা একটা উপজেলা বা একটা ডিস্ট্রিক্টের সমান, এইরকম অন্তত 40টি দেশকে নিষিদ্ধ করেছে। কিন্তু ওগুলো বাদ দিলে বড় দেশ যেগুলো আছে সেগুলোর মধ্যে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, কিন্তু ভারতকে এবং শ্রীলঙ্কাকে নিষিদ্ধ করা হয়নি। অর্থাৎ ভারতের এবং শ্রীলঙ্কার মানুষের অভিবাসন এখনো কন্টিনিউ হবে। তাহলে বাংলাদেশ আমেরিকাতে নিষিদ্ধ হওয়ার পর শুধু কি আমেরিকাতে, আমি নিজে ব্যক্তিগতভাবে ইমিগ্রেশনের সাথে জড়িত, অর্থাৎ ইমিগ্রেশন আইন সম্পর্কে আমি বিভিন্ন সময়ে বিভিন্ন সভায়, সেমিনারে, টেলিভিশনে কথা বলে থাকি এবং ব্যক্তিগত জীবনে ইমিগ্রেশন লয়ার হিসেবে আমি প্র্যাকটিস করি। তাহলে আপনি এখন বোঝেন যে এটা আমার প্রফেশন। এই সম্পর্কে আমার একটা ধারণা আছে। বাংলাদেশ থেকে প্রতি বছর ব্রিটেনে, আমি যেখানে থাকি, যে দেশে থাকি ব্রিটেন, সেই ব্রিটেনে যে পরিমাণে মানুষকে ভিসা দেওয়া হতো সেটার পরিমাণ গত 1.5 বছরে প্রায় 50 থেকে 60 ভাগ কমে গেছে। অর্থাৎ ব্রিটেনে স্টুডেন্ট হিসেবে ওয়ার্ক পারমিটে যারা আসতো তাদের পরিমাণ প্রায় 50 থেকে 60 ভাগ কমে গেছে এবং আগামী 1 বছরে এটা 80 ভাগ কমে যাবে। টোটাল 20 ভাগ থাকবে আর 80 ভাগে বন্ধ হয়ে যাবে। বিভিন্ন ইউনিভার্সিটি এখন বাংলাদেশ থেকে ছাত্র নেওয়া বন্ধ করে দিয়েছে। তারা তার বিকল্প হিসেবে চায়না থেকে ছাত্র আনতে চাচ্ছে, তারা তার বিকল্প হিসেবে জাপান, আরবের রাষ্ট্র, আফ্রিকা, ব্রাজিল তারা খুঁজছে। তাহলে এখন বাংলাদেশের যে পথ, মিডল ইস্টে শ্রমিক যারা যেত, দুবাই এখন ভিসা দেওয়া বন্ধ রেখেছে। কাতারেও বাংলাদেশের ভিসা খুবই কম হচ্ছে। বাহরাইন ছোট্ট একটি দেশ, একটি উপদ্বীপ, সেখানে কিছু লোক আছে। বাংলাদেশ মূলত পুরা বিশ্ব থেকে আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এই বিচ্ছিন্ন হয়ে যাওয়ার 2টি কারণ।
একটি কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ, আরেকটি কারণ হচ্ছে বাংলাদেশের সরকার। বাংলাদেশের মানুষের চিন্তায় এবং চেতনায় নীতি, নৈতিকতা, সততা, ন্যায়বোধ এবং কমিটমেন্ট আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে? একটি সমাজ যখন ন্যায় বিচার থাকে না, একটি সমাজে যখন রুল অফ ল থাকে না, একটি সমাজে যখন টাগ অফ ওয়ারের মধ্যে থাকে, তখন রাষ্ট্রের জনগণের মনোজগতে এক ধরনের বৈকল্য সৃষ্টি হয়। এই বৈকল্যের ফলে এই জাতির সন্তানরা কোনো জায়গায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে অক্ষম। আমরা দেখলেন না যে পৃথিবীর বড় বড় জায়গা থেকে ডক্টরেট ডিগ্রি, পিএইচডি ডিগ্রি, নোবেল প্রাইজ নিয়ে এসে বাংলাদেশটাকে টুকরো টুকরো করে ফেলছে। কিভাবে? ভৌগোলিকভাবে নয়, বাংলাদেশের মানুষকে ডিভিশন করতে করতে একটা ডিভিশনের মানুষ এখন আরেকটা ডিভিশনের মানুষকে জবই করতেও ভয় করছে না। মানুষের বাড়িঘর একজন আরেকজনের বাড়িঘর দখল করে নিচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিচ্ছে, রাস্তায়। কালকে দেখলাম বিএনপির ছাত্র দলের লোকেরা কোর্টে, আদালত প্রাঙ্গণে ছাত্রলীগ বলে, আওয়ামী লীগ বলে একটা লোককে তুলে নেওয়ার চেষ্টা করেছে। লয়াররা গিয়ে সেটা স্টপ করেছে। প্রথম আলোর মতো পত্রিকা, যেই পত্রিকাটি বাংলাদেশের শীর্ষে এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে এর চাইতে বেশি জনসম্পৃক্ত, এর চাইতে বেশি কাটতি আর কোনো পত্রিকার ছিল না, ডেইলি স্টার, আন্তর্জাতিক মিডিয়ার মুখপাত্র, সেই দুটি পত্রিকার অফিস জ্বালিয়ে দেওয়া হলো। 28 জন সাংবাদিক সেখানে অবরুদ্ধ হয়েছিল, তাদেরকে উদ্ধার করার কোনো লোকও ছিল না। এবং যারা এই অত্যাচার নির্যাতন চালিয়েছে, যে হত্যাযোগ্য যারা চালাতে চেয়েছে এবং যারা এটা পোড়াইতে চেয়েছে, পুড়িয়েছে, তারা কিন্তু 1-2 মাস 4 মাস আগে সেখানে জেহাপত দিয়েছিল, গরু জবাই করেছিল। বলতে চেয়েছিল যে এটা হিন্দু পত্রিকা, এই হিন্দু পত্রিকার সামনে গরু জবাই করিয়া তাদেরকে মুসলমান বানাবে। তাহলে এদের কিন্তু চিহ্নিত মানুষ। এখন এই বাংলাদেশে এই যে এগুলো চলছে, এর ফলে বাংলাদেশের যে গড়ে ওঠা তরুণ সমাজ, যুব সমাজ, তারা অবক্ষয়ে নিমজ্জিত হয়ে গেছে। দেখেন, যেই ছেলেটি জুলাই মাসে আন্দোলন করার সময় এই চিপচিপে ছিল, সেই ছেলেটি এখন শুয়োরের মতো মোটা হয়ে গেছে। এর কারণটা কি? 2 বছরে না, 1.5 বছর সময়ে এত মোটা হয়ে যাওয়া। যেই ছেলেটি টেলিভিশনে এসে বলেছিল যে গ্রামে সবচাইতে ভাঙা গড়টি আমাদের, 6 মাস 7 মাস যেতে যেতে সেই ছেলেটি কোটি টাকার গাড়ি চালায়, সেই ছেলেটির বাড়িটি দেনাদেন দোতলা বাড়ি হয়ে যায়। সেই ছেলে এখন টেলিভিশনে এসে বলে এই গ্রামে আমাদের বাড়িটি 3 একর জায়গার উপরে, আমাদের বাড়ির ভিতরেই 3টি পুকুর আছে। খোঁজ নিয়ে দেখেন অন্য মানুষের পুকুরও দখল করে ফেলছে, বাড়িও দখল করে ফেলছে। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি এখন টুপি দিয়ে দিয়ে করে, কিন্তু আন্দোলনের সময় কিন্তু আপনি তার মাথায় টুপি দেখেন নাই, এখন কিন্তু নতুন সাচ্চা মুসলমান হয়ে গেছে। এ নাহিদ ইসলাম দেখেন না, টুপি একটা মাথায় দিয়ে দেয়া করে। এটা কিন্তু আন্দোলনের সময় ছিল না। কেন? এই যে পরিবর্তনটা, শরীরের পরিবর্তন, ওয়েস্টিনে যায় খাওয়া, মন্ত্রী হওয়া, এই যে তাদের জীবন ধরনে যে আপনাকে একটা সুস্থতার দিকে, সমাজ বদলের দিকে নিয়ে যাবে, বদলটা কোন দিকে গেছে বুঝছেন তো? এর ফলে তাদের সাথে যারা আন্দোলন করেছে, বিশ্ববিদ্যালয়ে যেসব ছাত্র ছিল, তাদের মনোজগতে একটা ফ্রাস্ট্রেশন শুরু হয়েছে। কারণ বেশিরভাগ ছাত্রই তো কোনো জব পাচ্ছে না, বেশিরভাগ ছাত্রের কোনো আয় নেই। এখন তারা কি করবে? তারা চুরি করবে, তারা কি করবে? ডাকাতি করবে। এই যে মনে করেন আপনি জুলাই মাসে যারা আন্দোলন করেছে, তাদেরকে আপনি কি দিবেন? ইনডেমনিটি দিবেন। তাদেরকে ইনডেমনিটি দিবেন, তাদের যেন বিচার না হয়। তখন ইনডেমনিটিটা কি? সারা জীবন সন্ত্রাস করার সার্টিফিকেট। এই যে সাম্প্রতিক একটা মেয়ে কি করলো? চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লো, কোর্ট তাকে 5 দিনের রিমান্ড দিল, সেখান থেকে তাকে দায় মুক্তি দিয়ে নিয়ে গেল আসিফ নজরুল। তাহলে তার মানেটা কি দাঁড়াচ্ছে? জুলাই মাসে যেসব লোক আন্দোলন করছে, তারা এখনো যদি ধর্ষণ করে, চুরি করে, লুণ্ঠন করে, ডাকাতি করে, অগ্নিসংযোগ করে, তার বিচার হবে না? মানে রাষ্ট্রে আপনি কি এস্টাবলিশ করতে যাচ্ছেন? এর ফলে আপনার মানুষের ভ্যালু কমে যাচ্ছে। এই মানুষ এখন সৌদি আরব নিয়েও কাজ করাতে রাজি না, দুবাইও কাজ করাতে রাজি না, ব্রিটেনও তাদেরকে দিয়ে কাজ করাতে রাজি না, আমেরিকাও কাজ করাতে রাজি না। মানে আপনার প্রোডাক্ট যখন পচে যায়, পচা প্রোডাক্ট দিয়ে, পচা মাল দিয়ে কেউ লাভও করতে পারে না, ব্যবসাও করতে পারে না। বাংলাদেশের প্রোডাক্ট, বাংলাদেশটি এখন একটি বিধ্বস্ত নগরী। এই বিধ্বস্ত, এই বিপর্যস্ত, এই নোংরা,
এই ভেঙে পড়া, এই অসভ্যটা কেন বললাম? রুল অফ ল ইজ দ্য বেসিস অফ সিভিলাইজেশন। রুল অফ ল এর মূল কথা হচ্ছে কেউ যদি অপরাধ করে সেই অপরাধের বিচার হবে। আপনি দেখেন, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল 1975 সালে। এই 75 সাল থেকে 1996 সাল পর্যন্ত বঙ্গবন্ধুর খুনিরা সদর্পে বাংলাদেশে অ্যামনেস্টি নিয়ে ঘুরিয়েছে। কিন্তু শেখ হাসিনার সরকার যখন ক্ষমতায় আসে তখন তাদের বিচার শুরু হয়। আওয়ামী লীগের এমন একটা দাপট তৈরি হয়েছিল যখন তারা চাইলে এই খুনিদেরকে রাস্তায় ধরে জবাই করে দিতে পারত। কিন্তু শেখ হাসিনা তো সে পথে হাঁটেননি। কেন হাঁটেননি? কারণ তিনি বিশ্বাস করেছেন যে বিচার হবে রুল অফ লতে। হ্যাঁ, বাংলাদেশের বিচারের মান অন্য 10টা কেইসে যেরকম ছিল এটাও সেরকম। সুতরাং বিচারের আওতায় কিন্তু তাদেরকে নিয়ে আসা হয়েছে। কিন্তু আজকে কি হচ্ছে? মানুষকে রাস্তায় ধরে হত্যা করা হচ্ছে। 32 নম্বরে আপনি আগুন দিচ্ছেন, মন্ত্রীর বাড়িতে আগুন দিচ্ছেন, অমুকের বাড়িতে আগুন দিচ্ছেন, তমুকের ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে ফেলছেন। গাজী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মূল ভবনে আগুন দিয়ে 185 জন লোককে হত্যা করেছেন। কোনো পত্রিকায় নিউজ পর্যন্ত দিতে পারেনি। তার মানে রাষ্ট্রটাকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? একটা মগের মূল্যকে নিয়ে যাচ্ছেন, যেখানে সেখানে মব হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে তার ছাত্রদের পিটাচ্ছে কারা? শিবির। চিটংও পিটালো, ঢাকাতেও আপনারা দেখেছেন যে বিশ্ববিদ্যালয়ের টিচারকে শিবির কিভাবে হেনস্থা করেছে। রাজশাহীতে আপনারা দেখেছেন, আর কোথায় দেখবেন? ঢাকা, চিটগং, রাজশাহী, 3টা বিশ্ববিদ্যালয়ে শিবির দ্বারা যারা আগামী দিন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে তাদের ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে পিটিয়েছে, অপমান করেছে,